যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটি এমন একটি প্রশ্ন যে প্রশ্নটি যদি তুমি ভালো মতো বুঝে সমাধান করতে পারো এবং আজকের এই ক্লাসটি করো, তাহলে তোমার আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রায় 95% প্রশ্ন তোমার কভার হয়ে যাবে। আজকের এই ক্লাসটি করার পর তুমি যে কোনো টেবিলের HTML কোড করতে পারবে ইনশাআল্লাহ। টিডি, টিএইচ, অ্যালাইন, ভ্যালাইন, রোজপেন, কোলসপেন, কালার। তুমি যদি আজকের এই ক্লাসটি করো ইনশাআল্লাহ, এগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। ছবি, হাইপারলিংক, লিস্ট, যারা জানো না তারাও আজকে জানবে ইনশাআল্লাহ। এই লেখাটিকে সবাই বলবে ক্যাপশন, এই জিনিসগুলোকে আমরা বলবো টিএইচ। আর এই হেডের নিচে যে তথ্যগুলো আছে এ বি অথবা 10 10 1 2, এই লেখাগুলোকে আমরা বলবো টিডি। এর জন্য লিখতে হবে কোলসপেন 4, ভুল করে 3 লিখলে কিন্তু হবে না। হাইপারলিংকের জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়, কি ট্যাগ? এ ট্যাগ। এরপরে লিখতে হয় হাইপারলিংক রেফারেন্স। রেফারেন্স দেওয়ার পর এই রেফারেন্সের ভিতরে তুমি একটা ঠিকানা লিখবে। ছবির জন্য তুমি সূত্র শিখো, ইমেজ, সোর্স, হাইট, ওয়েট। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ক্লাসে আমরা তোমাদের আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করাবো। এটি এমন একটি প্রশ্ন যেটা তোমরা দেখতে পাচ্ছ, এটি এমন একটি প্রশ্ন যেই প্রশ্নটি যদি তুমি ভালো মতো বুঝে সমাধান করতে পারো এবং আজকের এই ক্লাসটি করো, তাহলে তোমার আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ের প্রায় 95% প্রশ্ন তোমার কভার হয়ে যাবে, খালি এই একটি প্রশ্ন বুঝে যদি তুমি সমাধান করতে পারো। তো চলো এই একটি প্রশ্ন সমাধানের মাধ্যমে আমরা কি কি জিনিস আজকে তোমাকে কভার করে দিতে পারবো বা তুমি নিজে কভার করতে পারবে একটু তোমরা খেয়াল করো। তো প্রথমে আমরা যদি এই প্রশ্নটি ভালো মতো সমাধান করতে পারি বা আজকের এই ক্লাসটা করি, আজকের এই ক্লাসটির পরে তোমার যে কোনো টেবিলের HTML কোড তুমি করতে পারবে। আজকের এই ক্লাসটি করার পর তুমি যে কোনো টেবিলের HTML কোড করতে পারবে ইনশাআল্লাহ। এরপরে তুমি কি করতে পারবে? তুমি জানো এই টেবিলের ভিতরে, যদি না জানো আমি বুঝিয়ে দেব, অনেকে জানো যে এই টেবিলের ভিতরে টিডি, টিএইচ, অ্যালাইন, ভ্যালাইন, রোজপেন, কোলসপেন, কালার, এই জিনিসগুলো অনেক সময় আমাদের ঝামেলা করে। এগুলো কিভাবে কোথায় লিখতে হয় আমরা অনেকে জানি না। তুমি যদি আজকের এই ক্লাসটি করো ইনশাআল্লাহ, এগুলো নিয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এরপরে এই টেবিলের ভিতরে আমি কোনো জায়গায় ছবি দিয়ে দিয়েছি, কোনো জায়গায় হাইপারলিংক দিয়ে দিয়েছি, আবার কোনো জায়গায় লিস্ট দিয়ে দিয়েছি। তোমরা যারা আগে মোটামুটি হলেও ধারণা আছে তারা হয়তো এগুলো জানো, ছবি, হাইপারলিংক, লিস্ট। যারা জানো না তারাও আজকে জানবে ইনশাআল্লাহ। ছবি, হাইপারলিংক, লিস্ট, এগুলো যদি টেবিলের ভিতরে থাকে, আমরা কিভাবে এই ছবি, হাইপারলিংক, লিস্টের কাজটি করব সেটিও তুমি এই প্রশ্নটি সমাধান করার মাধ্যমে শিখতে পারবে। যদি তুমি ছবি, হাইপারলিংক, লিস্ট টেবিলের ভিতরে কাজটি করতে পারো, আমাদের পরীক্ষায় কিন্তু টেবিলের বাইরেও এগুলো এসে থাকে। টেবিলের ভিতরেরটি যদি তুমি পারো, তাহলে টেবিলের বাইরে আসলেও তুমি পারবে ইনশাআল্লাহ। এই প্রশ্নটি সমাধান করার আগে আগে আমি তোমাকে কিছু তথ্য দিয়ে নিই, যে তথ্যগুলো যদি তুমি একটু বুঝো, তাহলে এই প্রশ্নটি সমাধান করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। ধরতে পারো কিছুটা বেসিক তোমাকে আমি আগে শিখিয়ে নিচ্ছি। সবাই একটু খেয়াল করো, আমি এখানে একটি টেবিল এঁকে রেখেছি। এই টেবিলটা কি নামের উপরে আমরা লিখে রেখেছি? স্টুডেন্ট ইনফরমেশন। কি ইনফরমেশন? স্টুডেন্ট ইনফরমেশন। এই স্টুডেন্ট ইনফরমেশন এই লেখাটিকে সবাই বলবে ক্যাপশন। কি বলবে বলো তো? ক্যাপশন। একটু মুখস্থ করো, টেবিলটি যেই নামের দেওয়া থাকে ওই লেখাটিকে বলা হয় টেবিলের ক্যাপশন। এটা কিন্তু টেবিলের ভিতরে থাকবে না, টেবিলটির উপরে। এই লেখাটিকে সবাই বলবে কি? ক্যাপশন। এবার আসো, এই টেবিলের ভিতরে পুরাটার নাম তো টেবিল, এটা সবার জানতে হবে, এই পুরাটার নাম হলো টেবিল। এবার এই টেবিলের দেখো তো, এইটা একটা সারি, এইটা একটা সারি, এইটা একটা সারি, এগুলোকে কি বলে? সারি। এই সারিগুলোকে আমরা সবাই বলবো টি আর। কি আর বলবো বলতো? টি আর। এই সারিগুলোকে আমরা বলবো টি আর। এরপরে একটু খেয়াল করো, এই সারির ভিতরে দেখো তো নেম আছে, রোল আছে, সরি নেম আছে, ক্লাস আছে, রোল আছে। নেমের নিচে অনেকগুলো নাম আছে, ক্লাসের নিচে অনেকগুলো ক্লাস লেখা আছে, আর রোলের নিচে অনেকগুলো রোল লেখা আছে। এই নেম, রোল, একটু ভালো মতো, এই নেম, রোল, সরি ক্লাস, রোল, এই জিনিসগুলোকে আমরা বলবো টিএইচ। এগুলো টেবিলের শিরোনাম আকারে আছে, এর জন্য এগুলোরে বলা হয় টেবিলের হেড বা টিএইচ। আর এই হেডের নিচে যে তথ্যগুলো আছে এ বি অথবা 10 10 1 2, এই লেখাগুলোকে আমরা বলবো টিডি, টেবিলের ডাটা। টেবিলের হেড কোনগুলো? এই ডাটাগুলোর জন্য যে শিরোনামগুলো দেওয়া হয়েছে ওইগুলো হলো টিএইচ। এই লেখাগুলো তোমরা দেখবে টেবিলের ভেতরে একটু মোটা কালার করে লেখা থাকে। তো এই নেম, ক্লাস, রোল, এগুলোরে বলা হয় টিএইচ। আর এই টিএইচ এর নিচে যে অন্য তথ্যগুলো থাকে এগুলোকে সবাই বলবে টিডি। এরপরে
এই টেবিলটা যেই নামের হয়, এটা যে উপরে দেওয়া আছে এটাকে বলা হয় ক্যাপশন। এরপরে এই টেবিলের প্রত্যেকটা এইভাবে লাইনগুলো যে আছে, এই লাইনগুলোকে বা এগুলো আমরা টেবিলের সারি বা টি আর দ্বারা প্রকাশ করব। কি আর? টি আর, টেবিল রো। টেবিল রো দ্বারা আমরা, টি আর দ্বারা আমরা টেবিল রো বোঝাই। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছি। এবার তোমাকে সবচেয়ে বেশি যেই জিনিসটা বুঝতে হবে সেটি কি একটু খেয়াল করো। এটি হলো, তোমরা খেয়াল করো, এটা একটা বক্স, এটা একটা বক্স, এটা একটা বক্স। এই বক্সের লেখাগুলোই তো তুমি বলছো টিএইচ, টেবিলের হেড। এই যে আমরা লিখে রেখেছি টেবিলের হেড, আর নিচের এই লেখাগুলোকে আমরা বলবো টিডি। এখন এই টেবিলের হেড বা টিডি যে লেখাগুলো থাকে, এই লেখাগুলো তো একটা বক্সের ভিতরে থাকে, তাই না? এই বক্সের ভিতরে লেখাগুলো কয়েকটা অবস্থানে থাকতে পারে। কয়েকটা কিসে থাকতে পারে? অবস্থানে থাকতে পারে। এই অবস্থানগুলো যদি তুমি একটু ভালো মতো বোঝো, তাহলে তুমি এই টেবিল অর্থাৎ আমরা এই প্রশ্নটি খুব সুন্দরভাবে তোমাকে বুঝাতে পারবো। একটু খেয়াল করো। সাপোজ ধরো এই বক্সটা, খেয়াল করো এইখানে যে বক্সটা আছে, জাস্ট এই বক্সটা তুমি একটু খেয়াল করো। এই বক্সের ভিতরে তো টিএইচ অথবা টিডিও থাকতে পারে। তো লেখাটা কি? লেখাটা হলো রোল। এই রোল লেখাটি একটু কোন সাইডে আছে বলতো? একটু বাম সাইডে আছে না? একটু কিন্তু বাম সাইডে আছে। এই রোল লেখাটা তো একটু ডান সাইডেও থাকলে পারতো, আবার এই রোল লেখাটা তো একটু মাঝামাঝিও থাকলে পারতো। তো আমাদের পরীক্ষায় কিন্তু কখনো কোনো জিনিস বামে থাকে, কখনো কোনো জিনিস ডানে থাকে, কখনো কোনো জিনিস মাঝে থাকে। তো তোমার একটু বুঝতে হবে, এই বাম সাইড বা মাঝে বা ডানে যেখানেই থাকুক, এটার জন্য আমরা একটা শব্দ ইউজ করব। শব্দটা হলো অ্যালাইন। শব্দটা কি? অ্যালাইন। এই অ্যালাইন লেখার পর যদি রোল লেখাটা বামে থাকে, তাহলে তুমি দিবে লেফট। কি দিবে বলো তো? লেফট। লেফট অর্থাৎ বাম। যদি রোল লেখাটা মাঝে থাকে, তাহলে তুমি দিবে অ্যালাইন লেফট না, তুমি তখন দিবে অ্যালাইন সেন্টার। অ্যালাইন কি? সেন্টার। সেন্টার মানে মাঝে। যদি আবার এটা ডানে থাকে, ডানে, তখন কিন্তু তুমি অ্যালাইন দিতে হবে রাইট। কিভাবে তুমি এই অ্যালাইন লেফট লিখবে, রাইট লিখবে, সেন্টার লিখবে, এগুলো আমি তোমাকে সমাধান করানোর সময় বুঝিয়ে দেব। তুমি আগে বোঝো, একটি বক্সের তিনটি জায়গায় লেখা থাকতে পারে, একটা লেফট, একটা রাইট আর একটা সেন্টার। তো এগুলোর জন্য আমরা কোন শব্দটা ইউজ করব? অ্যালাইন। যদি লেফটে থাকে আমরা এখানে লিখবো লেফট, যদি মাঝে থাকে তাহলে আমরা এখানে লিখবো সেন্টার, যদি ডানে থাকে তাহলে আমরা এখানে লিখবো রাইট। কিভাবে লিখবো এটা তোমাকে আমরা প্রশ্ন সমাধান করানোর সময় বুঝিয়ে দিব। তো আবার বলছি, কোন একটা ডাটা, কোন একটা টেবিলের হেড যদি বক্সের বামে থাকে অ্যালাইন লেফট, ডানে থাকলে অ্যালাইন রাইট, মাঝে থাকলে অ্যালাইন সেন্টার। এখন অনেকের আবার এই প্রশ্নটাও থাকে, খেয়াল করো, যে কোনো একটা বক্সের ভিতরে লেখাটা, মনে করো রোল লেখাটা উপরে আছে অথবা নিচে আছে, হয় উপরে নয়তো নিচে, এই মাঝে ধরা যাবে না, হয় উপরে নয়তো নিচে। এই উপরে বা নিচে যদি কখনো কোনো লেখা থাকে, এই উপরে আর নিচে যদি থাকে, তখন আমরা আর অন্য একটা শব্দ ইউজ করব, তখন অ্যালাইন ইউজ করব না, তখন আমরা ইউজ করব ভ্যালাইন। কি ইউজ করবো বলতো? ভ্যালাইন। এই ভ্যালাইন এর কাজ কি? লেখাটা উপরে নাকি নিচে এটা বলে দেওয়া। তো যদি লেখা উপরে থাকে আমরা দিব টপ। কি দিব? টপ। আর নিচে থাকলে আমরা দেব বটম। কি দিব? বটম। উপরে থাকলে দেব টপ, নিচে থাকলে দেব বটম। আর এটার জন্য কোন শব্দটা লিখবো? ভ্যালাইন। কিভাবে লিখবো সমাধান করার সময় আমরা তোমাকে শিখিয়ে দিব। তো আমরা একটু লিখে রাখি তো, বলো তো আমরা অ্যালাইন কি হতে পারে? আমাদের অ্যালাইন হতে পারে সেন্টার, অ্যালাইন হতে পারে লেফট, আর অ্যালাইন হতে পারে রাইট। আবার ভ্যালাইনটা কি? ভ্যালাইনের কাজ হলো লেখাটা উপরে নাকি নিচে তা বুঝিয়ে দেওয়া। তো উপরে থাকলে আমরা দিব টপ, আর নিচে থাকলে আমরা দিব বটম। কিভাবে দিব এই প্রশ্নটি সমাধান করানোর সময় তোমাকে আমরা এটি বুঝিয়ে দিব। তো আশা করি সবাই এতটুকু বুঝতে পেরেছো। একটি টেবিলের ক্যাপশন থাকে, এরপর একটা টেবিলের সারি থাকে, একটা সারি, দুইটা সারি, তিনটা সারি থাকতে পারে। এরপরে এই সারিগুলোর ভিতরে যেগুলো শিরোনাম আকারে লেখা থাকে ওইগুলোকে আমরা বলবো টিএইচ। আর শিরোনামের ভিতরে, শিরোনামের নিচে নিচে যে লেখাগুলো থাকে এগুলোকে আমরা বলবো টিডি। আর প্রত্যেকটা সারিকে আমরা টি আর দ্বারা প্রকাশ করব, আর টেবিলকে আমরা টেবিল বলবো। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছি। তো এই প্রশ্নটি আমরা সমাধান করার আগে
একবার প্রশ্নটি ভালো মতো একটু পড়ে নেই। কি দেওয়া আছে তোমরা খেয়াল করো, এখানে খুব জটিল একটা টেবিল দেওয়া আছে। এই টেবিলের ভিতরে অনেক জায়গায় অনেক ধরনের লেখা তোমরা দেখতে পাচ্ছ। এখন এই টেবিলটা তৈরি করার সময় প্রশ্নে আমাকে কিছু শর্ত বলা আছে। শর্তগুলো কি বলেছে? টেবিলের ভিতরে যে ওয়েলকাম যে লেখাটা আছে, এই ওয়েলকাম লেখাটি হবে সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের। কিভাবে এটা আমরা করব দেখাবো। এরপরে ম্যাপ ডট জেপিজি, এই যে এখানে একটা লেখা আছে ম্যাপ ডট জেপিজি, এই ছবিটি বিডি ডট, মানে এটা একটা ছবি দ্বারা বুঝিয়েছে। এখন বলেছে এই ছবিটি বিডি ডট এইচটিএমএল এর সাথে হাইপারলিংক করা। এই ছবিটা, এটা একটা ছবি, এটা বলা হয়েছে। আবার এটা নাকি একটা হাইপারলিংক করা আছে, একটা ঠিকানার সাথে নাকি হাইপারলিংক করা আছে। এরপর আবার বলেছে গুগল ইয়াহু, এখানে দেখতে পাচ্ছ গুগল ইয়াহু, এগুলো নাকি লিস্ট। লিস্ট মানে দেখো তালিকা করে দেওয়া আছে, লিস্ট, আমরা তো দেখতেই পাচ্ছি এটা লিস্ট। এরপরে এগুলো নাকি আবার হাইপারলিংক করা, লিস্টও আবার নাকি হাইপারলিংক করা। এরপর আবার কি লিখেছে? টেবিলের ক্যাপশনে কলেজ ইনফরমেশন থাকবে। তোমাকে একটু আগে আমি বলেছি একটা টেবিলের উপরে যে লেখাটা থাকে এটাকে বলা হয় ক্যাপশন। তো এই টেবিলটার উপরে কিন্তু কোনো লেখা নেই, কিন্তু এখানে এসে বলে দিয়েছে যে টেবিলের ক্যাপশনে কলেজ ইনফরমেশন থাকবে। তুমি এই ক্যাপশন হিসেবে কলেজ ইনফরমেশন ব্যবহার করতে হবে। গ নম্বরে বলেছে উপরের টেবিলটি এইচটিএমএল কোড লেখো। তো এই অ্যানসারটি লেখার আগে তোমাদের একটা জিনিস ভালো মতো বুঝতে হবে, এই এইচটিএমএল কোডিংটা আসলে কিভাবে করতে হয়। যারা একদম নতুন, কখনো এইচটিএমএল কোড করোনি, তাদেরকে বলছি তোমরা প্রথমে যে কোনো এইচটিএমএল কোড, আমাদের পরীক্ষায় যে কোনো এইচটিএমএল কোড আসুক, তুমি শুরুতে সব সময় লিখবে ডক টাইপ এইচটিএমএল, এরপর লিখবে এইচটিএমএল, এরপরে হেড, এরপর টাইটেল লিখে তুমি ডট ডট দিতে পারো, অথবা চাইলে এ বি সি এক্স ওয়াই জেড যে কোনো একটা লেখা লিখে দিবে। এরপরে দিবে স্ল্যাশ টাইটেল, এরপরে দিবে স্ল্যাশ হেড, এরপরে দিবে বডি। আর এইখানে যে আমরা যে খালি ঘরটি রেখেছি, এই খালি ঘরে আমাদের পরীক্ষায় যে প্রশ্নটি দেওয়া থাকবে ওই প্রশ্নটি অনুযায়ী আমরা এখানে বিভিন্ন লেখা লিখব। যখন যেই কাজ বলে তখন সেই কাজ করব। তবে মনে রেখো, যে কোনো এইচটিএমএল কোডিং করার আগে আমরা উপরে এই ফরম্যাটটি লিখব, আর মাঝে মাঝে আমরা এই প্রশ্ন অনুযায়ী সমাধান করব। আর প্রশ্নের কাজটি শেষ হলে আমরা লিখব স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএমএল। তাহলে আমি আবার বলছি, যে কোনো প্রশ্ন আমাদের পরীক্ষায় আসুক এইচটিএমএল কোডিং করার জন্য, আমরা সব সময় লিখব ডক টাইপ এইচটিএমএল, এইচটিএমএল হেড টাইটেল স্ল্যাশ হেড, এরপরে বডি, এরপরেই আমরা প্রশ্নের কাজটি শুরু করব। তো চলো আমরা শুরু করি। আমাদের প্রশ্নে দেওয়া উদ্দীপকটি কিভাবে আমরা এইচটিএমএল কোড করব সেটি তোমাকে দেখাবো। তো চলো শুরু করা যাক। আমাদের উদ্দীপকে দেওয়া প্রশ্নটি কিভাবে আমরা এটির এইচটিএমএল কোড করব সেটি এখন তোমরা দেখবে। তো শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা টেবিল। মনে রেখো, একটি টেবিল যদি আমাদের পরীক্ষায় দেওয়া থাকে, এই টেবিলে মোট কয়টা সারি আছে সেটি তোমাকে আগে ধরতে হবে। মোট কয়টা সারি আছে সেটি তোমাকে আগে ধরতে হবে। তো সারি আছে কয়টি? এখানে কিন্তু অনেকে এই সারিটা গুনতে গিয়ে অনেকবার ভুল করে ফেলবে। তো আমি তোমাকে সহজে বলি তুমি কিভাবে একটি টেবিলের সারি গণনা করবে, এবং কোন সারির ভিতরে বা কোনটা প্রথম সারি, কোনটা দ্বিতীয় সারি, কোনটা তৃতীয় সারি, তুমি এগুলো এখানে একটু ভালো মতো বোঝার চেষ্টা করো। তো খেয়াল করো, এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়েলকাম লেখাটি। এই যে ওয়েলকাম লেখাটি, এটা কিন্তু আমাদের প্রথম সারি। এই যে ওয়েলকাম লেখাটি, এটা প্রথম সারি, এটা সবাই ধরতে পেরেছো। এবার দ্বিতীয় সারি আমরা বের করতে গিয়ে একটু সমস্যায় পড়ে যেতে পারি। এইটা হলো এই যে দ্বিতীয় সারি, দ্বিতীয় সারি, কিন্তু এটা অনেকগুলো সারির সাথে অ্যাডজাস্ট করা। তো তুমি একটু কথা মনে রাখো, আমরা প্রথমে যাদেরকে পাবো তারাই প্রথম সারি, দ্বিতীয়তে আমরা যাদেরকে পাবো তারা হবে দ্বিতীয় সারি, তৃতীয়তে যাদেরকে পাবো তারা হবে তৃতীয় সারি, চতুর্থতে যাদেরকে পাবো তারা হবে চতুর্থ সারি। তবে একটা তথ্য বা একটা বক্স আমরা দুইবার নিতে পারবো না। যেমন খেয়াল করো, আমরা প্রথমে পেলাম ওয়েলকাম লেখাটি, এটা হলো প্রথম সারি, এরপরে এই বক্সটি পেলাম, দ্বিতীয়তে এটা পেলাম, এরপরে এটা পেলাম, দ্বিতীয়তে আমরা এটা পেলাম, এটা পেলাম, আর এটা পেলাম। তাহলে এই যে গুগল ইয়াহু ম্যাপ ডট জেপিজি আর এখানে যে লিস্ট, এই লেখাগুলো কিন্তু আমাদের দ্বিতীয় সারি। কয় নাম্বার সারি? দ্বিতীয় সারি। এবার তৃতীয় সারি কোনটা? তুমি দেখো তো তৃতীয়তে আমরা কোন বক্সটি পাচ্ছি? তৃতীয়তে আমরা আইসিটি বক্সটি পাচ্ছি, কিন্তু এটিকে কিন্তু আর নিতে পারবে না, এটি দ্বিতীয় সারির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। প্রথম সারিতে একটি বক্স, দ্বিতীয় সারিতে তিনটি বক্স, তৃতীয় সারি জাস্ট আইসিটি। আমরা তৃতীয়তে কিন্তু আইসিটি লেখাটি পেয়েছি, এটি হলো তৃতীয় সারি।
চতুর্থ সারি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর টিচার্স, এটি আমরা চতুর্থতে পেয়েছি, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থতে পেয়েছি। আমরা কি এটিকে আবার দিতে পারবো? এটি কিন্তু দ্বিতীয় সারির সাথে চলে গেছে, এটি কিন্তু আর তুমি দিতে পারবে না। এরপরে তুমি পঞ্চম সারিতে তুমি H2O পেয়েছো, এটার সাথে কি এটা আবার নিতে পারবে? এটা কিন্তু তার পূর্বে চলে গেছে। এরপরে তুমি ষষ্ঠ সারিতে তুমি থ্যাঙ্কস অল এই লেখাটি পেয়েছো। তাহলে বলো তো কয়েকটি সারি আছে? প্রথম সারি কি আছে? প্রথম সারিতে ওয়েলকাম। দ্বিতীয় সারিতে কি আছে? এই যে গুগল ইয়াহু ম্যাপ ডট জেপিজি আর এই তালিকাটি। তৃতীয় সারিতে কি আছে? তৃতীয় সারিতে আছে আইসিটি লেখাটি। চতুর্থ সারি কি? চতুর্থ সারি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর টিচার্স, এটি হলো চতুর্থ সারি। পঞ্চম সারিতে কি আছে? পঞ্চম সারিতে আছে H2O আর ষষ্ঠ সারিতে আছে থ্যাঙ্কস অল। আমরা প্রথমে এভাবে সারি ধরতে হবে। সারি ধরার পর এবার প্রত্যেকটা সারিতে কি কি আছে তাও আমরা জানলাম। এবার বলো আমরা কিভাবে কাজটি শুরু করব? এবার আমরা কাজটি শুরু করব। প্রথমেই দেখবো এটা একটা টেবিল। এই টেবিলের জন্য তোমার প্রথমে যে ট্যাগটি ইউজ করতে হবে এটির নাম হলো টেবিল। বলো আমরা টেবিলের জন্য কোন ট্যাগ ইউজ করব? টেবিলের জন্য আমরা টেবিল ট্যাগ ইউজ করব। টেবিল দেখলেই আমরা টেবিল ট্যাগ ইউজ করব। এখন এই টেবিলটা দেওয়ার পর এটার সাথে টেবিলের দুইটা বৈশিষ্ট্য আমরা বলে দিব, কমপক্ষে দুইটা বৈশিষ্ট্য বলে দেব। অনেকগুলো বৈশিষ্ট্য লেখা যায়, আমরা দুইটা বৈশিষ্ট্য অন্তত বলবো। একটি হলো বর্ডার, একটি কি বর্ডার, আরেকটি হলো সেল স্পেসিং। কি স্পেসিং? সেল স্পেসিং। টেবিল লেখার পর এটাকে বলা হয় ট্যাগ, টেবিল লেখাটিকে বলা হয় ট্যাগ, আর এগুলোরে বলা হয় তার অ্যাট্রিবিউট বা বৈশিষ্ট্য। এখন বলো আমরা টেবিল কেন দিয়েছি? টেবিল দেখলেই তোমাকে আমি বলেছি তুমি টেবিল ট্যাগ ইউজ করবে। এরপর এই টেবিলটি সম্পর্কে অন্তত দুইটি বৈশিষ্ট্য তুমি দিবে, একটি হলো বর্ডার আর একটি হলো সেল স্পেসিং। বর্ডার বলতে এই দাগগুলো কতটুকু মোটা হবে, আর সেল স্পেসিং মানে একটি বক্স থেকে আরেকটি বক্সের কোনো দূরত্ব আছে কিনা ওইটাকে বোঝায়। তো আমরা একটা বর্ডারটা সবসময় 1 দিয়ে দিবি, আর সেল স্পেসিংটা সবসময় 0 দিয়ে দিবি। তাহলে আমি আরেকবার তোমাকে বলছি, তুমি যে কোনো HTML কোডিং করার জন্য এতটুকু লিখবে, লেখার পর আমরা প্রশ্নের কাজে ধরবো। প্রশ্নে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি, তো টেবিলের জন্য আমরা দিলাম টেবিল। এরপর টেবিলের বর্ডার সবসময় দিবে 1, সেল স্পেসিং 0, এই লেখাটি তুমি সবসময় লিখবে। এবার তুমি কি করবে? এবার তুমি এই টেবিলের কোনো ক্যাপশন আছে কিনা এটি তুমি দেখবে। তো আমরা যদি স্বাভাবিকভাবে তাকাই, এই টেবিলের উপরে কিন্তু কোনো ক্যাপশন নেই। ক্যাপশন মানে কিন্তু আমি তোমাকে একটু আগে বুঝিয়েছি, ক্যাপশন নেই। এখন এখানে কিন্তু আবার বলেছে টেবিলের ক্যাপশন হলো কলেজ ইনফরমেশন। তাহলে বলো টেবিলটির ক্যাপশন আছে নাকি নেই? আছে। তো ওই ক্যাপশনটি তুমি লিখবে, যে ক্যাপশন তুমি লিখবে কি ক্যাপশন। টেবিলের ক্যাপশন লেখার জন্য আমরা কি লিখবো? ক্যাপশন। এবার ক্যাপশনটি কি? ক্যাপশনটি হলো কলেজ ইনফরমেশন। তুমি লিখবে কলেজ কি ইনফরমেশন, এই কথাটি লিখবে। তাহলে বলো তো তুমি আগে কি ইউজ করবে? আগে ইউজ করবে টেবিল, বর্ডার 1, সেল স্পেসিং 0। এরপর তুমি ইউজ করবে কি ক্যাপশন। ক্যাপশনটা কি আছে তারা এখানে বলে দিয়েছে, কলেজ ইনফরমেশন। এবার আমাদের ক্যাপশনটা তুমি শেষ করে দিবে স্ল্যাশ ক্যাপশন। কোন একটির কাজ শেষ হলে তুমি দিয়ে দিবে স্ল্যাশ। কিন্তু টেবিলটা আমরা কেন স্ল্যাশ দিলাম না? কারণ টেবিলের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। টেবিলের উপরে যে ক্যাপশনটি ছিল বা এখানে বলেছে ওই ক্যাপশনের কাজটি শেষ হয়েছে। এবার আমাদের কাজ হবে প্রত্যেকটা সারিয়ে সারিয়ে কাজ করা। একটা টেবিলে আমরা কিভাবে কাজ করবো বলতো? সারিতে সারিতে। এখন তুমি আমাকে বলো সারিকে কি দ্বারা প্রকাশ করে? তোমাকে কিন্তু একটু আগে আমি বলেছি একটি টেবিলের সারিকে TR দ্বারা প্রকাশ করা হয়। একটি টেবিলের সারিকে TR দ্বারা প্রকাশ করা হয়। এখন আমরা এই TR দিলাম কেন? আমরা এখানে এই যে প্রথম যে সারিটি আছে এই প্রথম সারির কাজটি শুরু করব, এর জন্য আমরা দেব TR। এই TR দেওয়ার পরে তুমি বলো এটার ভিতরে কয়টি বক্স আছে? এটির ভিতরে একটি বক্স আছে। এই একটি বক্স কি TD নাকি TH? তোমাকে কিন্তু একটু আগে আমি বলেছি একটা টেবিলের উপরে শিরোনাম আকারে যে লেখাটি থাকে, লেখাটি একটু ঘন থাকে বা গাঢ় থাকে, এই লেখাটিকে বলা হয় TH। এর জন্য আমরা বলবো যে আমরা সারির ভিতরে যে ঢুকলাম, এই সারির ভিতরে যেই লেখাটি আছে বা যেই বক্সটি আছে এই বক্সটিকে আমরা বলবো TH। কি বলবো বলতো? TH। এখন এই TH লেখার পরে অ্যালাইন, ভ্যালাইন এই জিনিসগুলো আমরা বোঝার চেষ্টা করব। সবাই খেয়াল করো, এই যে TH লেখাটি লিখলাম আমরা কিন্তু ওয়েলকাম লেখাটির কথাই বলছি। ওয়েলকাম লেখাটা কি বামে আছে নাকি ডানে আছে নাকি মাঝে আছে? তো তুমি বলবে যে স্যার মাঝে আছে।
তো মাঝের জন্য আমরা কি লিখবো, এই যে সেন্টার লেখাটি লিখবো কি দিয়ে, অ্যালাইন দিয়ে। এবার আমরা লিখবো অ্যালাইন, এই যে লিখবো অ্যালাইন, অ্যালাইন দিব সেন্টার, অ্যালাইন কি দিব, সেন্টার। এবার স্যার ভ্যালাইন দিবেন না, ভ্যালাইন দিব না, কারণ লেখাটি উপরেও নেই নিচেও নেই, বা এটা ফিক্সড বলা যাচ্ছে না, উপরে নিচে জিনিসটা বোঝা যাচ্ছে না। যদি একদম ক্লিয়ার ভাবে বোঝানো থাকে উপরে নিচে, তখন ভ্যালাইন শব্দটি আমরা আনবো। তাহলে বলো এই টিএইচ এর সাথে আমরা অ্যালাইন দিলাম কেন, লেখাটি বামে নেই ডানে নেই মাঝে আছে, মাঝে থাকলে আমরা দিব অ্যালাইন সেন্টার। ভ্যালাইন দেইনি কারণ এটি উপরেও নেই নিচেও নেই। এবার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই টেবিলের ভিতরে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা যেখানে আটকাও, তুমি এই বক্সটির চারদিকে একটু তাকাবে। এই বক্সটির চারদিকে তাকানোর পরে তুমি আমাকে দেখে বলো এই বক্সটার ভিতরে কোনো দিক থেকে কোনো দাগ ঢোকার সম্ভাবনা আছে কিনা। তুমি একটু খেয়াল করো তো, এখানে এই দাগটি সবাই খেয়াল করেছো, এই যে এই দাগটি, এই দাগটি কিন্তু এখানে একটা যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে তুমি খেয়াল করো, এতটুকু বুঝতে পেরেছো, এই যে এখানে কিন্তু যাওয়ার সম্ভাবনা আছে। খেয়াল করো কিন্তু এই যে এখানে, তোমাকে আমি আরো ক্লিয়ার করে বোঝাই, এই যে এখানে যে দাগটি, এই দাগটি কিন্তু এখানে একটা যাওয়ার সম্ভাবনা আছে। এই যে যদি এটা যেত, আবার এই দাগটিও দেখে এখানে যাওয়ার সম্ভাবনা ছিল, এই দাগটিও এখানে যাওয়ার সম্ভাবনা ছিল। এই যে এই দাগটি, এই দাগটি আর এই দাগটি যাওয়ার সম্ভাবনা ছিল। এই দাগগুলো কি নিচ থেকে উপরে নাকি বামে ডানে? তুমি অবশ্যই বলবে স্যার নিচে আর উপরে, নিচে উপরের দিকেই তো এই দাগগুলো আছে। মানে এই দাগগুলো যে এই বক্সের ভিতরে প্রবেশ করছে, এগুলো কি বামে ডানে প্রবেশ করছে নাকি উপরে নিচে প্রবেশ করছে? অবশ্যই উপরে নিচে প্রবেশ করছে, নিচ থেকে উপরের দিকে প্রবেশ করছে। এখন তুমি একটু চিন্তা করো, এই দাগগুলো যদি এখানে যেত, যদি যেত, তাহলে এখন তুমি একটু চিন্তা করো, এই দাগগুলো যদি এই বক্সের ভিতরে যদি যেত, তাহলে এই বক্সের ভিতরে কয়টা আরো বক্স তৈরি হয়ে যেত? এই যে একটি, এই যে দুইটি, এই যে তিনটি, এখানে চারটি, মোট চারটি খোপ তৈরি হয়ে যেত। এই দাগটা, এই দাগটা আর এই দাগটা যদি এই বক্সের ভিতরে যেত, যদি এই ধরনের কোনো কাজ আমাদের বক্সের ভিতরে হয়, যদি আমাদের কোনো বক্সের ভিতরে এই ধরনের কোনো ঘটনা ঘটে, তখন আমরা একটা নতুন শব্দ ইউজ করব। শব্দটা কি? শব্দটা হলো রোজ পেন। কি পেন? রোজ পেন। অথবা আমরা ইউজ করব কলস পেন। কি ইউজ করবো বলতো? এই যে আমি আবার লিখছি, অথবা আমরা ইউজ করব কলস পেন, রোজ পেন অথবা কলস পেন। যদি দাগগুলো নিচে উপরের দিকে প্রবেশ করে, মানে নিচ থেকে উপরে বা উপর থেকে নিচে, উপরে নিচে এভাবে প্রবেশ করে, তাহলে তুমি ইউজ করবে কলস পেন, কলস পেন। আর যদি দেখলাম এই দাগগুলো বামে ডানে হয়, বাম থেকে ডানে অথবা ডান থেকে বামে যাচ্ছে, তখন আমরা ইউজ করব রোজ পেন। একটু ক্লিয়ার করি আবার, বলো আমরা টিএইচ অ্যালাইন কি দিলাম? সেন্টার, কারণ ওয়েলকাম লেখাটি মাঝে আছে। এবার এই ওয়েলকাম লেখাটির যে বক্স, এই বক্সের ভিতরে এই দাগগুলো একটা যাওয়ার সম্ভাবনা আছে। এই দাগগুলো যদি যেত, একটি দুইটি তিনটি চারটি খোপ তৈরি হতো। তো এই দাগগুলো কি উপরে নিচে নাকি বামে ডানে? উপরে নিচে। উপরে নিচে, তাই আমরা দেব কলস পেন। আমরা কিভাবে লিখবো বুঝতে পারছো তো? অ্যাট্রিবিউট হিসেবে, ট্যাগ হিসেবে না, অ্যাট্রিবিউট হিসেবে। এই কলস পেন দেওয়ার পর আমরা এই কলস পেনে লিখে দেব 4। কেন 4 লিখবো তুমি খেয়াল করো, এই দাগগুলো যাওয়াতে একটি দুইটি তিনটি চারটি, চারটি খোপ হতো, এর জন্য লিখতে হবে কলস পেন 4। ভুল করে 3 লিখলে কিন্তু হবে না। তো এতটুকু বুঝতে পেরেছি। এখন তুমি এটার বামে ডানে থাকো, বামে ডানে কিন্তু এটার ভিতরে কোনো দাগ আসার কোনো সম্ভাবনা নেই, এর জন্য আমরা রোজ পেন শব্দটি এখানে ইউজ করিনি। তো বলো তো আমরা কেন অ্যালাইন ব্যবহার করেছি? মাঝে আছে। কেন কলস পেন ব্যবহার করেছি? কারণ নিচের থেকে উপরে বা উপর থেকে নিচে একটা দাগ আসার সম্ভাবনা আছে। এই দাগগুলো যদি আসতো, এই দাগগুলো এসে এখানে চারটি খোপ তৈরি করে দিত, এর জন্য আমরা দিয়েছি কলস পেন 4। এবার আমরা খেয়াল করো, এখানে একটা শর্তে বলা হয়েছে ওয়েলকাম লেখাটি সবুজ রঙের। কোন রঙের? সবুজ রঙের। তাই আমরা এখানে একটু লিখবো কালার। কোন শব্দটা লিখবো বলতো? কালার। এই কালার লেখার পর আমরা এখানে লিখে দেব সবুজ, ইংলিশ হলো গ্রিন, এই গ্রিন শব্দটি আমরা লিখে দেব। তো আশা করি তোমরা প্রথম সারির যে প্রথম যে বক্সটা আছে ওয়েলকাম, এই ওয়েলকাম লেখাটির এতটুকু তোমরা বুঝেছো। এবার দেখো তো আমরা এই লেখাটি কি, এই লেখাটি, এই যে এখানে আমরা একটা কৌণিক ব্র্যাকেট দেব। এবার লেখাটি কি? লেখাটি ওয়েলকাম। তুমি দেখে দেখে লিখবে ওয়েলকাম। এই ওয়েলকাম লেখাটি লেখার পর, এই ওয়েলকাম লেখাটি লেখার পর দেখো তো আমাদের এই বক্সের কাজটি শেষ হয়ে যায় নাই? এই বক্সের কাজ কিন্তু শেষ হয়েছে।
আর বক্সের কাজটি যেহেতু শেষ হয়েছে আমরা দিব /th। এখন বলো এই th শেষ হওয়ার সাথে সাথে আমাদের এই সারির কাজটি শেষ হয়ে যায় নাই? এই সারির কাজটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। এবার আমরা দিব /tr। আমরা একদম ক্লিয়ার করে তোমাকে বলছি, একটা সারির ভিতরে একটা বক্স ছিল, ওই বক্সটা হলো th, টেবিলের হেড হিসেবে আছে। ওই বক্সের লেখাটা অ্যালাইন সেন্টার কলস্পেন 4, নিচে উপরে দাগ যাওয়ার সম্ভাবনা থাকলে আমরা কলস্পেন ইউজ করব। যতটা বক্স হতে পারতো ঠিক তত আমরা এখানে লিখবো। কালার যেহেতু বলে দিয়েছে কালার দিলাম গ্রিন, যদি লাল বলতো রেড দিতাম। এরপরে কোন লেখাটা নিয়ে আমরা কাজ করেছি ওই লেখাটা লিখবো, স্ল্যাশ দিব th। এবার আমাদের এই সারির কাজটি শেষ। আশা করি তোমরা প্রথম সারির কাজটি শিখেছো। এইভাবে আমরা একটি একটি করে প্রত্যেকটা সারি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এবার আমরা ধরবো দ্বিতীয় যে সারিটি, এই দ্বিতীয় সারির কাজটি আমরা এখন করব। এখন আমরা এতটুকু তোমাকে মুছে দিই, এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় যে সারিটি, ওই দ্বিতীয় সারির কাজটি তোমাকে বোঝাবো। এখন আমরা এই দ্বিতীয় সারিটি করব। এই যে এখানে যে দ্বিতীয় সারিটি আছে, তোমরা আবার বলো দ্বিতীয় সারি কোনটা? দ্বিতীয় সারি হলো গুগল, ইয়াহু, map.jpg আর এগুলো। তো এই দ্বিতীয় সারির জন্য আবার আমরা দিব tr, মানে আমরা দ্বিতীয় সারি শুরু করলাম tr দিয়ে। এবার দ্বিতীয় সারির ভিতরে যে তিনটা বক্স আছে ওই তিনটা বক্সের কাজ আমরা করব। এখন তোমরা আমাকে বলো এগুলো কি তুমি td দিয়ে লিখবে নাকি th দিয়ে লিখবে? তুমি এগুলো লিখবে td দিয়ে। কি দিয়ে? td দিয়ে, কারণ th তো শিরোনামে থাকে, আর বাকিগুলো td দিয়ে লিখবে। টেবিল ডাটা, এই যে আমরা দিলাম টেবিল ডাটা, এই যে এখানে লিখছি td। এবার এই ডাটাটা তোমরা একটু খেয়াল করো তো, বামে আছে। কোন দিকে আছে? বামে। তো বামে থাকলে কি দিতে হয়? বামে থাকলে দিতে হয় এই যে অ্যালাইন লেফট দিতে হয়। অ্যালাইন কি দিতে হয়? লেফট। তবে মনে রেখো সাধারণভাবে যে কোনো লেখাই বামে থাকে, তাই আমরা চাইলে অ্যালাইন লেফট লেখাটি না লিখলেও কোনো সমস্যা নেই। আমরা অ্যালাইন লেফটে কিছু থাকলে চাইলে না লিখলেও কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা অ্যালাইন লেফট কথাটা লিখবো না, তবে সেন্টারে থাকলে রাইটে থাকলে আমরা অ্যালাইন রাইট বা সেন্টার দিব। আচ্ছা, এবার টিডি দিলাম। তাহলে এবার অ্যালাইন কথাটা হলো না, ভ্যালাইন হবে কিনা? লেখাটা কি উপরে নাকি নিচে ফিক্সড ভাবে বলা যাচ্ছে না, উপরে নাকি নিচে। তো যেহেতু শিওরলি বলা যায় না, এর জন্য আমরা ভ্যালাইনটাও লিখবো না। এবার রোজপেন কোলসপেন কিছু হবে কিনা, এটা চারদিকে আমরা একটু তাকাই। চারদিকে তাকালে দেখি যে এই যে দাগটা, এই দাগটা এইটার ভিতরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই দাগটা কি উপরে নিচে নাকি বামে ডানে? অবশ্যই উপরে নিচে। উপরে নিচে হলে আমরা কি দিব? কলসপেন। এর জন্য আমরা এটার সাথে লিখবো টিডি কলসপেন। কেন অ্যালাইন মেলাইন হয়নি ওইটা কিন্তু তুমি আশা করি বুঝেছো। এবার কলসপেন দিবে। কলসপেন দেওয়ার পর তুমি দেখো এটার ভিতরে কিন্তু এই যে এই বক্সের ভিতরে কিন্তু এই দাগটা যাওয়ার সম্ভাবনা ছিল। আবার চারদিকে তাকাও, আর কোনো দাগ যাওয়ার সম্ভাবনা আছে কিনা? নেই। তো এই দাগটি যদি যেত, দুইটা খোপ তৈরি হয়ে যেত। তো এই দাগটি গেলে যদি দুইটি খোপ তৈরি হতো, তাহলে তুমি অবশ্যই দেবে কলসপেন 2। কলসপেন কত? 2। এই কলসপেন 2 দেওয়ার পরে বামের ডানে তো কোনো দাগ আসার সম্ভাবনা নেই, এর জন্য রোজপেন এখন হবে না। এবার তুমি দিবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর তুমি দেখো এই গুগল আর ইয়াহু এই লেখাগুলো তুমি আগের মতো ওয়েলকাম লেখার মতো লিখে দিতে পারবে না, কারণ এগুলো হলো তালিকা বা লিস্ট। এই তালিকা বা লিস্ট আবার বলেছে গুগল, ইয়াহু, লিস্ট ও হাইপারলিংক। এই তালিকা, লিস্ট, হাইপারলিংকের কাজটি তুমি কিভাবে করবে এখানে বুঝো। তার আগে কিন্তু আমাদের টিডি কলসপেন এই লেখাগুলো এভাবে লিখতে হবে। এবার এই লেখাগুলো লিস্ট। এখন তোমার লিস্ট সম্পর্কে একটু জানতে হবে। আমাদের কখনো যদি এভাবে নাম্বারিং করে দেয় তাহলে তোমরা এটিকে বলবে অর্ডার লিস্ট। কি লিস্ট? অর্ডার লিস্ট। আর যদি এইভাবে ডিজাইন করা থাকে তাহলে তোমরা এটিকে বলবে আনঅর্ডার লিস্ট। তাহলে বলো এগুলো কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এগুলো হলো অর্ডার লিস্ট। তো অর্ডার লিস্টের জন্য তোমরা কি কি ট্যাগ শিখবে একটু শোনো। অর্ডার লিস্টের জন্য তোমরা দিবে ওয়েল। অর্ডার লিস্টের জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয়? ওয়েল ট্যাগ। এই ওয়েল ট্যাগ লেখার পর তুমি লিখবে টাইপ। কি লিখবে বলো তো? টাইপ। এই টাইপ লেখার পর এগুলো কি এ নাম্বার, বি নাম্বার নাকি 1 নাম্বার 2 নাম্বার এভাবে দিয়েছে? 1 আর 2 দিয়ে দিয়েছে, এর জন্য তুমি এই টাইপে লিখবে 1। আবার বলছি, এভাবে নাম্বারিং করা থাকলে তুমি সব সময় দেবে অর্ডার লিস্ট, এরপরে দিবে টাইপ। টাইপ লেখার পরে এখানে শুরুটা যদি 1 দেওয়া হয় 1 দিবে, শুরুটা যদি এ দেওয়া হয় এ দিবে, শুরুটা যদি রোমান সংখ্যায় 1 হয় তুমি 1 দিবে। এতটুকু সবাই বুঝতে পেরেছি আশা করি। এরপরে এই গুগল লেখাটি, ইয়াহু লেখাটি,
এগুলো তুমি লিস্ট লেখাটি লিখে লিখবে। কি লিখবে? লিস্ট। লিস্ট লেখার পর তুমি এখানে দেখো এই লেখাটি কি? গুগল। এই গুগল লেখাটি আবার কি লিঙ্ক? হাইপার লিঙ্ক। হাইপার লিঙ্কের জন্য আবার একটা ট্যাগ, তুমি একটা সূত্র ভালো মতো শিখো, সবাই একটু খেয়াল করো, আমি এখানে লিখে দিচ্ছি। হাইপার লিঙ্কের জন্য এ ট্যাগ ব্যবহার করতে হয়। কি ট্যাগ? এ ট্যাগ। এরপরে লিখতে হয় হাইপার লিঙ্ক রেফারেন্স। রেফারেন্স দেওয়ার পর এই রেফারেন্সের ভিতরে তুমি একটা ঠিকানা লিখবে। হাইপারলিংকের জন্য আমরা এ ট্যাগ ব্যবহার করব। হাইপারলিংক রেফারেন্স লিখে একটা ঠিকানা লিখব। ঠিকানাটি লেখার পর একটা কৌণিক ব্র্যাকেট দিব। দেওয়ার পর আমরা প্রশ্নটি লিখব, মানে প্রশ্নে লেখাটি যেটি থাকবে সেটি লিখব। প্রশ্নে লেখাটি আমরা লিখব। এরপর আমরা দিব স্ল্যাশ এ। এতটুকু সবাই একটু জেনে নাও হাইপারলিংকের সূত্রটা কি। এ ট্যাগ লেখার পর হাইপারলিংক রেফারেন্স লিখে ঠিকানাটি লিখবে, প্রশ্নটি, প্রশ্নে যে লেখাটি সেটি লিখবে, স্ল্যাশ দেবে এ। এবার তোমাকে আমি এটিতে আবার আসছি। টিডি কলস্পেন 2, এটা হলো অর্ডার লিস্ট, দিলাম অর্ডার লিস্ট। টাইপ হলো 1। 1 লেখার পর এই লিস্ট লেখার পর তুমি গুগল লেখাটি লিখতে। কি লেখাটি লিখতে? গুগল লেখাটি লিখতে। কিন্তু এই গুগল তো একটা হাইপার লিঙ্ক। গুগল একটা কি লিঙ্ক? হাইপার লিঙ্ক। আমি বলিনি, প্রশ্নের ভিতরে বলেছে গুগল ইয়াহু লেখাটি লিস্ট ও কি লিঙ্ক? হাইপার লিঙ্ক। এর জন্য এই লিস্টের মানে এই লিস্ট লেখার পর তুমি গুগল না লিখে তুমি আগে লিখতে হবে এ ট্যাগ। লিস্ট কেন দিলাম তাহলে? লিস্ট দিলাম এটি লিস্ট আকারে, তাই শুরুটা করতে হয় কোন লিস্ট? অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? অর্ডার লিস্ট। এরপরে তুমি একটা একটা লিস্ট এভাবে লেখার চেষ্টা করবে। যদি হাইপার লিঙ্ক হয় হাইপার লিঙ্ক ব্যবহার করে এই লেখাটি লিখবে। তো হাইপার লিঙ্কের সূত্র কি? এ লেখার পর লিখবে হাইপার লিঙ্ক রেফারেন্স। হাইপার লিঙ্ক রেফারেন্স লেখার পর তুমি ঠিকানা লিখবে। ঠিকানা কিভাবে লিখতে হয় সবাই শিখো। সবাই লিখবে www. এই লেখাটি যেহেতু গুগল, তুমি লিখে দিবে google.com। এই ঠিকানাটার ভিতরে নিজের মতো একটি ঠিকানা দেওয়ার চেষ্টা করবে। এরপরে তুমি একটা কৌণিক ব্র্যাকেট দেবে। দেওয়ার পর বলেছি প্রশ্নটি লিখবে। প্রশ্নটি কি? প্রশ্নটি হলো গুগল। এটি বড় হাতের জি দিয়ে লিখেছে, আমরা এটি লিখবো। তো আমরা এখানে লিখি, তোমরা বুঝো কিনা দেখো, গুগল। এই গুগল লেখাটি লেখার পর এরপরে তুমি দিবে স্ল্যাশ এ। এরপরে এই গুগলের লিস্ট আমাদের শেষ হয়ে গেছে, এর জন্য তুমি দিবে স্ল্যাশ এল আই। আমরা এখানে লিখেছি স্ল্যাশ এল আই। এরপরে দেখো ইয়াহু লেখাটি আবার আমরা একইভাবে লিখবো। এই যে দিলাম লিস্ট। লিস্ট লেখার পর তুমি বলো ইয়াহু লেখাটি কি এভাবে লিখতে পারবে নাকি এটা একটি হাইপার লিঙ্ক? ইয়াহু লেখাটিও কিন্তু একটি হাইপার লিঙ্ক। এর জন্য আমরা হাইপার লিঙ্ক না হলে কিন্তু এভাবে লিখতাম। এবার আবার আমরা এই ট্যাগ দেব। দেওয়ার পর আমরা লিখবো হাইপার লিঙ্ক রেফারেন্স। রেফারেন্স লেখার পর এই রেফারেন্সে তুমি একটা ঠিকানা লিখবে www. তুমি এবার লিখে দাও yahoo.com। yahoo.com। এই লেখাটির পরে তুমি এই যে কৌণিক ব্র্যাকেট দেবে। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পরে তুমি প্রশ্নটি লিখবে। তো প্রশ্নটি কি? প্রশ্নটি হলো ইয়াহু। এই ইয়াহু বড় হাতের এভাবে আমরা লিখে দিলাম ইয়াহু, স্ল্যাশ দিলাম এ, মানে হাইপারলিংকের কাজ শেষ। এবার আমাদের লিস্টের কাজটা শেষ হলো, স্ল্যাশ এল আই, মানে দ্বিতীয় লিস্টের কাজ শেষ হলো। এবার বলো তো আমাদের পুরাটা লিস্ট শেষ হলো না? পুরাটা লিস্ট কিন্তু শেষ হলো। এই পুরাটা লিস্টকে আমরা কি লিস্ট নামে ডাক দিব? অর্ডার লিস্ট। তাহলে আমাদের অর্ডার লিস্টের কাজটি শেষ হলো। অর্ডার লিস্ট আমরা দেব এভাবে নাম্বারিং করে থাকলে, আর ডিজাইন করা থাকলে আমরা আনঅর্ডার লিস্টে দিব। তখন আমরা ব্যবহার করতাম ইউএল। ওইখানে গেলে আমরা এটা তোমাকে ক্লিয়ার করব। এবার আমাদের বলো আমরা দ্বিতীয় সারি কি শেষ করে ফেলেছি? আমরা দ্বিতীয় সারির প্রথম বক্সের কাজটা শেষ করেছি, মানে প্রথম ডাটা এই স্ল্যাশ টিডি আমরা শেষ করেছি। দ্বিতীয় সারির প্রথম ডাটা আমরা শেষ করেছি। আশা করি এই ডাটাটি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় সারি কি শেষ হয়েছে? দ্বিতীয় সারি কিন্তু শেষ হয়নি। এবার আমরা দ্বিতীয় ডাটাটি তোমাকে বুঝিয়ে দিব। এবার আসো এই দ্বিতীয় ডাটাটি কি আছে? দ্বিতীয় ডাটাটি আবার আমরা লিখব টিডি। লেখাটি মাঝামাঝি আছে, তাই আমরা দিব অ্যালাইন সেন্টার। এগুলো আশা করি এবার তোমরা বুঝবে। অ্যালাইন কি? সেন্টার। এই অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি দেখবে এটা চারদিক, এটা কি উপরে নিচে আছে? উপরে নিচে কিন্তু নেই। উপরে থাকলে নিচে থাকলে আমরা ভ্যালাইন ইউজ করব। এখনো কিন্তু আমরা ভ্যালাইন ইউজ করিনি, কারণ এটা উপরে নেই নিচে নেই। এবার এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা আমরা চারদিকে একটু ঘুরে দেখি। এটার চারদিকে না, এটার ভিতরে কোনো দাগ আসার কোনো সম্ভাবনা নেই। এবার আমাদের রো স্প্যান, কল স্প্যান কিছুই ব্যবহার হবে না, জাস্ট অ্যালাইন সেন্টার আমরা ইউজ করলাম।
এবার ম্যাপ ডট জেপিজি, এই ম্যাপ ডট জেপিজি নিয়ে কিন্তু একটা শর্ত আছে, বলেছে ম্যাপ ডট জেপিজি ছবিটি, মানে এটা একটা ছবি, আবার বিডি ডট এইচটিএমএল এর সাথে হাইপারলিংক। একটু আগে তুমি করেছো, এটা একটা লিস্ট ছিল, লিস্টের সাথে হাইপারলিংক, এবার ছবি, ছবির সাথে হাইপারলিংক। তো আমরা একটু কষ্ট করে এবার ছবির সূত্রটি একটু শিখি। ছবির জন্য আমরা সবসময় ইউজ করবো ইমেজ, এরপর আমরা সবসময় লিখবো সোর্স, এরপরে লিখবো HEIGHT হাইট, এরপর আমরা লিখবো WIDTH ওয়েট। এই লেখাগুলো লিখে আমরা কনিক ব্র্যাকেট দিব, আর কিছু করতে হবে না। ছবির জন্য তুমি সূত্র শিখো, ইমেজ, সোর্স, হাইট, ওয়েট, এতটুকু করলে হবে, যদিও আরো করা যায়। এবার আমরা বলো টিডি অ্যালাইন সেন্টার দিলাম। এবার ম্যাপ ডট জেপিজি লেখাটি কি তুমি নরমাল ওয়েলকাম লেখার মতো লিখে দিবেন না, এটা একটা ছবি। ছবির জন্য তোমার ট্যাগ ইউজ করতে হবে, কোন ট্যাগ? ইমেজ ট্যাগ। তুমি কিন্তু টিডি ক্লোজ করোনি এখনো, কারণ এই ছবির কাজটি শেষ হলেই /টিডি হবে। এবার ইমেজ লেখার পর তুমি লিখবে সোর্স, এই সোর্সের ভিতরে তুমি এই লেখাটি লিখে দিবে, এই যে এই লেখাটি, যদি এই লেখাটি না থাকতো x.jpg হলেও তুমি লিখবে। তাহলে আমরা লিখবো map.jpg, এই লেখাটি এই সোর্সের ভিতরে দিব। এই যে তোমাকে কিন্তু আমি একটি একটি জিনিস শিখিয়ে একটি একটি জিনিস এখানে করাচ্ছি। এরপরে তুমি দিবে হাইট, কি দিবে? হাইট, HEIGHT হাইট। এই হাইট নিজের মতো একটি সংখ্যা দিয়ে দিবে, আমি দিলাম মনে করো 150 পিক্সেল, 150 কি দিবে? পিক্সেল। এরপর আবার কি দিবে বলতো? ওয়েট। এই যে আমরা এখানে লিখছি, আমার এখানে জায়গা নেই, আমি এখানে লিখছি, তুমি লিখবে ওয়েট, WIDTH ওয়েট। ওয়েট লেখার পর তুমি এটাকে নিজের মতো দিয়ে দাও 200 পিক্সেল। এই সংখ্যাগুলো তুমি নিজে দিবে যদি প্রশ্নে বলা না থাকে। তাহলে আমরা ইমেজ, সোর্স, হাইট, ওয়েট, আমরা এই ডাটার কাজ শুরু করেছি, এর জন্য দিলাম টিডি। এই ছবিটি মাঝামাঝি আছে তাই দিলাম অ্যালাইন সেন্টার। ছবির জন্য এই সূত্রটি ইউজ করলাম। মনে রেখো ছবির কোনো স্ল্যাশ ইমেজ নেই, ছবির কোনো স্ল্যাশ ইমেজ নেই, এটি দিতে হয় না, এটি একটি এমটি ট্যাগ, এটির জন্য স্ল্যাশ দিতে হয় না, তুমি এটা জেনে রাখো। এবার বলো আমাদের ছবির কাজটি যেহেতু শেষ, একটু খেয়াল করো, এই ছবিটা কিন্তু বলে দিয়েছিল একটা হাইপারলিংক, এই যেখানে বলা আছে ছবিটি bd.html এর সাথে হাইপারলিংক করা আছে। এখন এই কথাটা যদি না থাকতো আমরা কিন্তু কাজটা এতটুকুই করতাম। এখন এই ছবিটা কিন্তু একটা হাইপারলিংক, ছবিটা যেহেতু একটা হাইপারলিংক, তুমি খেয়াল করো আমি কিন্তু একটু আগে হাইপারলিংকের ট্যাগটি তোমাকে লিখে দিয়েছিলাম। এই হাইপারলিংকের মাঝামাঝি তো প্রশ্নে লেখাটি থাকে, মানে প্রশ্নে যেই লেখাগুলো ওইগুলোই তো হাইপারলিংকের মাঝে থাকে। এখন তুমি খেয়াল করো তো, এটাই তো প্রশ্নের লেখাটা, এই যে map.jpg, এটাই তো প্রশ্নের জন্য আমরা লিখেছিলাম। এখন এটির আগে দিয়ে কিন্তু তোমার ওই যে এ ট্যাগ ব্যবহার করে দিতে হবে, কারণ কি এই ছবিটা একটা হাইপারলিংক, যে হাইপারলিংক তার ওই দুইটা এ ট্যাগের মাঝে রাখতে হয়। তাহলে আমরা আবার এ ট্যাগ দিলাম, হাইপারলিংক রেফারেন্স দিলাম। এই রেফারেন্সের ভিতরে দেখো তারা কিন্তু এবার ঠিকানাটি বলে দিয়েছে bd.html, তো তুমি লিখবে www.bd.html, একটু বুঝে নাও এই কথাটি লিখবে। এরপরে তুমি কৌণিক ব্র্যাকেট দেবে, এ ট্যাগের দুটা এ ট্যাগের মাঝামাঝি প্রশ্নের লেখাটি থাকবে, কারণ প্রশ্নের লেখাটি কিন্তু একটি ছবি, এই ছবির কাজটি তুমি করবে, আর হাইপারলিংক এই এ ট্যাগ দুইটির মাঝে ওই প্রশ্নের ছবিটি থাকবে। তো এখানে দেখো তোমাকে আমি কি বোঝানোর চেষ্টা করেছি, একটা ছবি যখন হাইপারলিংক থাকবে, ওই হাইপারলিংকের কাজটি তুমি কিভাবে করবে, ছবি সহ হাইপারলিংকের কাজটি কিভাবে করবে সেটি তোমাকে বুঝিয়ে দিলাম। যদি হাইপারলিংক কথাটি না থাকতো আমরা এই যে এইভাবে হাইপারলিংক লেখাটি আর লিখতাম না, আমরা কিন্তু হাইপারলিংক থাকাতেই বলাতেই এভাবে লিখেছি। এবার বলো আমাদের এই বক্সের কাজটি শেষ হলো না? এই বক্সের কাজটি শেষ হলো মানে আমাদের এই যে একটা টিডি শুরু করেছিলাম, এই আরেকটা টিডি আমাদের এখানে শেষ হলো। তাহলে বলো আমাদের কি দ্বিতীয় সারির কাজটি শেষ হয়েছে? এখনো কিন্তু আমাদের দ্বিতীয় সারির কাজ শেষ হয়নি। আমরা দ্বিতীয় সারির প্রথম ডাটা, দ্বিতীয় ডাটা তোমাকে বুঝিয়েছি। এবার আমরা করব সবচেয়ে গুরুত্বপূর্ণ ডাটা, তৃতীয় ডাটা। এই তৃতীয় ডাটাটি তোমরা ভালো মতো বোঝার চেষ্টা করো। আমরা এতটুকু মুছে দিই, আমাদের কিন্তু সারি যে শুরু করেছিলাম এই সারি কিন্তু এখনো শেষ হয়নি। এবার আমরা এই দ্বিতীয় সারির তৃতীয় যে ডাটাটি আছে এটির কাজ তোমাকে ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। এই তৃতীয় ডাটাটি কি একটু খেয়াল করো। এই তৃতীয় ডাটাটি আবার আমরা লিখবো টিডি দেওয়ার পর তুমি একটু খেয়াল করো, এই তৃতীয় ডাটার যে বক্সটি, এই বক্সের যে লেখাগুলো এগুলো তো বাম সাইডে আছে, তো বাম সাইডে থাকলে দিতে হয় অ্যালাইন লেফট।
তা আমি তোমাকে বলেছি অ্যালাইন লেফট চাইলে তুমি না দিলেও সমস্যা নেই, কারণ লেখাগুলো সাধারণভাবেই বামে থাকে। তো এই অ্যালাইন লেফট আমরা দিব না। এইবার লেখাগুলো একটু উপরের দিকে আছে না, নাকি নিচের দিকে? উপরের দিকে। উপরের দিকে থাকলে ভ্যালাইন দিতে হয়, কিন্তু মনে রেখো লিস্ট আকারের লেখাগুলো আমরা ভ্যালাইন না দিলেও চলে, লিস্ট আকারের লেখাগুলো ভ্যালাইন না দিলেও চলে। কিন্তু এখানে লেখাটা দেখো উপরে কিন্তু আছে, এটা লেখার সময় আমরা ভ্যালাইন দিব, কারণ এটা লিস্ট আকারের লেখা না। তো লিস্ট আকারের লেখাগুলো আমরা ভ্যালাইন দিলেও হবে, না দিলেও হবে, সমস্যা নেই। তাহলে আমরা অ্যালাইনও দিলাম না, ভ্যালাইনও দিলাম না। এবার রোজ পেন কোলস পেন হবে কিনা চিন্তা করো। এটার চারদিকে তাকাও, এটার ভিতরে দাগ আসার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, এই যে এই দাগগুলো আসার সম্ভাবনা আছে, এই যে এই দাগগুলো আসার সম্ভাবনা আছে। তাহলে তুমি একটু চিন্তা করো, যদি এই দাগটা আসতো, এই দাগটা আসতো, এই দাগটা আসতো, আবার দেখো এইখানের এই দাগটাও যদি আসতো, এই যে আসতো আসতো আসতো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা খোপ তৈরি হয়ে যেত। এখন এই পাঁচটা খোপ যে তৈরি হয়েছে, এই দাগগুলো কি বামে ডানে এসেছে না উপরে নিচে এসেছে? বামে ডানে কিন্তু এসেছে। তো বামে ডানে যদি আসে তখন কিন্তু আমাদের রোজ পেন ইউজ করতে হবে। কি পেন? রোজ পেন। তো রোজ পেন কত দিবে দেখো তো, এই দাগগুলো যদি যেত, একটা খোপ তৈরি হতো, দুইটা খোপ তৈরি হতো, এই যে তিনটা খোপ তৈরি হতো, চারটা খোপ তৈরি হতো, পাঁচটা খোপ তৈরি হতো। এর জন্য অবশ্যই আমাদের রোজ পেন 5 দিতে হবে। এখন প্রশ্ন হলো স্যার কলস পেন দিবেন না? কলস পেন দিতাম যদি এইটার ভিতরে কোনো দাগ উপরে নিচ থেকে আসার সম্ভাবনা থাকতো। এবার কিন্তু এটার ভিতরে উপর থেকে নিচ থেকে কোনো দাগ আসার কোনো সম্ভাবনা নেই। এর জন্য এবার আমরা এই রোজ পেন পর্যন্তই রাখলাম। রাখার পর তুমি খেয়াল করো, এই লেখাগুলো কি স্বাভাবিক কোনো লেখা? এই লেখা কিন্তু স্বাভাবিক লেখা না, এই লেখাগুলো লিস্ট আকারে আছে। কি আকারে আছে? লিস্ট আকারে। তো কোন লিস্ট? তুমি খেয়াল করো, এই লিস্টটা কিন্তু অর্ডার লিস্ট, সরি আনঅর্ডার লিস্ট, কারণ এগুলো ডিজাইন করা আছে। কি ডিজাইন করা আছে একটু খেয়াল করো। যদি এইভাবে ডিজাইন করা থাকে, অথবা এইভাবে ডিজাইন করা থাকে, অথবা এইভাবে ডিজাইন করা থাকে, এই ডিজাইনগুলোকে আমরা বলবো ইউএল। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। এখন এই আনঅর্ডার লিস্টের ভিতরে আবার দেখো এ বি এগুলা নাম্বার করা আছে, এগুলো আবার অর্ডার লিস্ট। একটা আনঅর্ডারের ভিতরে অর্ডার লিস্ট থাকলে কিভাবে কাজ করতে হয় এটি তুমি এখন শিখতে পারবে। এখন বলো আমাদের শুরুটা কি লিস্ট? শুরুটা হয়েছে আনঅর্ডার লিস্ট, এর জন্য আমরা দিব ইউএল। আমাদের কিন্তু ডাটা শেষ হয়নি, এই পুরো কাজটা শেষ হলে আমাদের এই টিডি ডাটাটি শেষ হবে। তাহলে আনঅর্ডার লিস্টে দিলাম। এবার তুমি দিবে টাইপ। এবার এটা কোন টাইপের আছে একটু শিখে নাও। এরকম এগুলো এভাবে যদি ঘন করে থাকে, এগুলোর সবাই বলবে ডিস্ক। বৃত্ত থাকলে সবাই বলবে সার্কেল, মানে এরকম ভরাট নেই, এগুলোর বলবে সার্কেল। আর এইভাবে চতুর্ভুজ থাকলে সবাই এগুলোকে বলবে স্কোয়ার। কি বলবে? স্কোয়ার। তো তোমরা আমাকে বলো ডিস্ক এসেছে নাকি সার্কেল এসেছে নাকি স্কোয়ার এসেছে? এখানে কিন্তু এই কি এসেছে? ডিস্ক। তাহলে আমরা দিব এই যে ডিস্ক, এই ডিস্ক দিব। দেওয়ার পর তুমি প্রত্যেকটা লিস্ট এলআই দিয়ে লিখবে। কি দিয়ে লিখবে? এলআই। এলআই লেখার পরে এটা কি আছে? সাবজেক্ট। এটা কি হাইপারলিংক? না। এটা কি ছবি? না। তাহলে এই লিস্ট লেখার পর আমরা স্বাভাবিকভাবে এই সাবজেক্ট লিখব। এই সাবজেক্ট লেখার পরে তুমি কি স্ল্যাশ এলআই দিবে নাকি দিবে না? তুমি দেখবে এটার কোনো প্রকারভেদ আছে কিনা। হ্যাঁ, সাবজেক্টের দুইটা প্রকারভেদ আছে। তার প্রকারভেদ গুলো আগে শেষ হলে এই সাবজেক্টের লিস্টই শেষ হবে। তাই এটিকে ভুলেও এখানে লিস্ট দেওয়া যাবে না, কারণ সাবজেক্টের দুইটা প্রকারভেদ আছে, একটা এ নাম্বার একটা বি নাম্বার। এখন বলো এ বি, এ বি এগুলো কি অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? এগুলো কিন্তু আবার অর্ডার লিস্ট, এ ওয়েল দিতে হবে। আবার লিখতে হবে কি? টাইপ। টাইপ লেখার পর তোমার কি লিখতে হবে? টাইপ লেখার পর তোমার লিখতে হবে এই এ। আমি কিন্তু একটু আগে তোমাকে অর্ডার লিস্ট বুঝিয়ে দিয়েছি, শুরুটা যা হয় টাইপটা তা লিখতে হবে। তাহলে টাইপ দিলাম এ। এই টাইপ এ লেখার পর আবার তুমি লিস্ট দিবে। সাবজেক্ট যে লিস্টটা ওইটা কিন্তু শেষ হয়নি, আমরা প্রকারভেদের কাজটি করছি। এই লিস্ট দেওয়ার পরে তুমি লিখবে বাংলা। এখন বলো বাংলার কি আর কোনো প্রকারভেদ আছে? নেই, কারণ এরপরে বি নাম্বার এসে গেছে, এর জন্য স্ল্যাশ এলআই সাথে সাথে দিবি। এরপর আবার লিখবে লিস্ট। এই লিস্ট লেখার পর আবার তুমি লিখবে ইংলিশ। ইংলিশ লেখার পর এটিও কিন্তু শেষ হয়ে গিয়েছে। এরপরে তুমি কি করবে খেয়াল করো তো। এরপরে দেখো এই সাবজেক্ট যে লেখাটি লিখেছিলে তার প্রকারভেদ গুলা কিন্তু এতক্ষণে শেষ হলো। প্রকারভেদ গুলো কোন লিস্ট? অর্ডার লিস্ট। এই অর্ডার লিস্ট কিন্তু শেষ হয়েছে। শেষ হওয়ার পর এই সাবজেক্টের যে লিস্ট আমরা দিয়েছিলাম এই লিস্ট কিন্তু এতক্ষণে শেষ হয়েছে। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এখন বলো এই ডাটা কি শেষ হয়েছে?
ডাটা কিন্তু শেষ হয়নি, কারণ আনঅর্ডার লিস্ট দিয়ে যে তুমি ইউএল দিয়ে যে শুরু করেছিলে, এটা কিন্তু সাবজেক্ট শেষ করেছো মাত্র। এবার আমাদের কি শেষ করতে হবে? গ্রুপ। গ্রুপ লেখাটি আবার কি লিস্ট? আনঅর্ডার লিস্ট। আমরা কিন্তু আনঅর্ডার লিস্ট দিয়েছি এই সাবজেক্ট আর গ্রুপের এই দুটি চিহ্ন দেখেই। এখন আবার আমরা কি করব? আবার আমরা খেয়াল করব, আবার আমরা এই যে তুমি সাবজেক্টের কাজটি থেকে ইংলিশ লেখাটি যেভাবে করেছো, গ্রুপ থেকে এই কাজটি এভাবে করবে। তো আবার দেবে লিস্ট, নতুন করে আনঅর্ডার লিস্ট দিতে হবে না, আবার দিতে হবে না, কারণ এই আনঅর্ডার লিস্ট আমরা এই দুটির জন্যই ব্যবহার করেছি। এবার তুমি লিখবে লিস্ট। লিস্ট লেখার পর তুমি লিখবে গ্রুপ। কি লিখবে বলতো? গ্রুপ। এই গ্রুপ লেখার পর, এই গ্রুপ লেখার পর তুমি আমাকে বলো এটা কি স্ল্যাশ এলআই দিয়ে দিবে নাকি তার প্রকারভেদ আছে? তার প্রকারভেদ আছে। এই প্রকারভেদগুলো আবার কোন লিস্ট আকার আছে? অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট। টাইপ কি আছে? এবার টাইপটা কিন্তু একটু ঝামেলা আছে। টাইপ কিন্তু 1 2 3 ভাবে দেখিয়ে দিয়েছে, 5 6 মানে 1 2 3 থেকে শুরু করেনি, শুরুটা করেছে 5 6 থেকে। তো বলো এই 5 6 এর গণনাগুলোর ভিতরে শুরুটা কত দিয়ে হয়? 1 দিয়ে হয়। 1 হয়, 2 হয়, 3 হয়, এগুলো না দিয়ে তো 5 দিয়েছে। তো মনে রেখো, এই ধরনের প্রশ্ন আসলে আমরা সব সময় দেব টাইপ 1, এরপর পাশে দিয়ে নতুন একটা শব্দ লিখবে স্টার্ট। স্টার্ট লেখার পর এই লেখাটি কত থেকে হয়েছে? 5। এটা যদি 1 থেকে শুরু হতো তাহলে আমি লিখতাম টাইপ 1 স্টার্টার, লিখতাম না। 1 থেকে শুরু না হয় যদি অন্য কিছু থেকে শুরু হয় তখন তুমি দিবে অর্ডার লিস্ট টাইপ 1 স্টার্ট 5। তো স্টার্ট 5 দিলাম। দেওয়ার পর তুমি আবার লিখবে লিস্ট। কি লিখবে? লিস্ট। লিস্ট লেখার পর তুমি সায়েন্স লেখাটি লিখে দিবে, SCIENCE সায়েন্স। এরপর লিখবে স্ল্যাশ এলআই। আবার তুমি লিখবে এলআই। এলআই লেখার পর এবার তুমি লিখবে কমার্স। এই কমার্স লেখাটি লিখবে, আবার দিবে স্ল্যাশ এলআই। এখন বলো 5 6 লেখাটি মানে অর্ডার লিস্ট লেখাটি কিন্তু শেষ হয়ে গিয়েছে, মানে আমাদের প্রকারভেদ লেখাটি কিন্তু শেষ হয়ে গিয়েছে। আর প্রকারভেদ শেষ হওয়ার সাথে সাথে গ্রুপের কাজটি শেষ হয়েছে। এই যে গ্রুপ কিন্তু তুমি এখনো শেষ করোনি, এই মাত্র শেষ করলাম। এই লিস্ট শেষ করার পর তুমি বলো তো তোমার কি শেষ হয়েছে? তোমার কিন্তু একদম সাবজেক্ট থেকে শুরু করে গ্রুপ পর্যন্ত যে আনঅর্ডার লিস্টগুলো ছিল, এই আনঅর্ডার লিস্টটি শেষ হয়ে গিয়েছে। তো আমি একটু এই সাইডে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে আনঅর্ডার লিস্ট শুরু করেছিলাম, এই এখন এই যে আমাদের কিন্তু নিচে জায়গা নেই, আমরা এইখানে লিখছি, আমরা দিব স্ল্যাশ ইউএল। কোন ইউএল? এই যে এটার জন্য যে শুরু করেছিলে, এতক্ষণে এই আনঅর্ডার লিস্টগুলো শেষ হয়েছে। এই আনঅর্ডার লিস্ট শেষ হওয়ার সাথে সাথেই তোমার কিন্তু এই ডাটাটা শেষ হয়ে গিয়েছে। ওই যে আমরা অনেক আগে যে ডাটাটা শুরু করেছিলাম, এই ডাটাটি তুমি দিবে স্ল্যাশ টিডি। শেষ হয়েছে। এবার বলো তো আমাদের দ্বিতীয় সারিটি শেষ হয়েছে কিনা? অনেক আগে যে আমরা দ্বিতীয় সারি শুরু করেছিলাম, এই এতক্ষণে শেষ হয়েছে আমাদের দ্বিতীয় সারি। এবার আমরা তৃতীয়তে যে সারিটি আছে, এই যে আইসিটি, এই আইসিটির কাজটি করব। আমরা এই কাজগুলো এখন তোমাকে দ্রুত বুঝিয়ে দিব, কারণ এতক্ষণ আমরা যা বুঝিয়েছি এগুলোর ভিতরেই সবগুলো পড়া আমরা আটকে ফেলতে পারবো। খেয়াল করো। তো প্রথমে আবার আমাদের নতুন সারি শুরু হলো টিআর। এই সারিটার ভিতরে একটা ডাটা আছে, আমরা দিব টিডি। লেখাটা কি বামে, মাঝে নাকি ডানে? ডানে আছে। তো ডানে থাকলে আমরা কি দিব? এলাইন। এলাইন কি দিব? RIGHT। এলাইন দিব রাইট। এলাইন দিব কি? রাইট। উপরে নিচে কি আছে? উপরে নিচে নাই, এর জন্য ভ্যালাইন শব্দটা আনবো না। এবার রোজ পেন কোলস পেন হবে কিনা তুমি খেয়াল করো। এটার ভিতরে এই দাগটা যাওয়ার সম্ভাবনা আছে আর এই দাগটা আসার সম্ভাবনা আছে। কয়টা খোপ হয়েছে? একটি, দুইটি, তিনটি। এই দাগগুলো কি বামে ডানে নাকি উপরে নিচে? উপরে নিচে। এই উপরে নিচে হলে কিন্তু ইউজ করতে হয় কোলস পেন, ভালো মতো জানো কোলস পেন। এবার এই দাগগুলো যদি যেত বা আসতো যেত, এখানে কয়টা খোপ তৈরি হয়ে যেত? একটি, দুইটি, তিনটি। এর জন্য আমরা দেব কোলস পেন 3। এতটুকু আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপরে রোজ পেন হবে কিনা, এটা বামে বা ডানে দেখো কোনো দাগ আসার সম্ভাবনা নেই। এবার খেয়াল করো তো এই লেখাটি কি? লেখাটি হলো আইসিটি। আমরা এই আইসিটি লেখাটি লিখবো, আইসিটি। আইসিটি লেখার পর আমরা দিব স্ল্যাশ টিডি। আমাদের কিন্তু এই ডাটাটি শেষ। এই ডাটাটি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই তৃতীয় সারির কাজটিও শেষ হয়ে গেছে। আশা করি সবাই এই তৃতীয় সারির কাজটি বুঝতে পেরেছো। এবার আমরা করব চতুর্থ সারি। আগে জেনে নেই চতুর্থ সারিতে কি কি আছে। স্কয়ার মাইনাস বি স্কয়ার আর এই টিচার্স লেখাটি সবাই ভালো মতো খেয়াল করো। এবার আবার আমরা চতুর্থ সারি শুরু করলাম, এই যে এখান থেকে শুরু করলাম টিআর। টিআর দেওয়ার পর প্রথম ডাটা আমরা শুরু করলাম টিডি দিলাম। বলো স্কয়ার মাইনাস বি স্কয়ার বামে ডানে মাঝে কোথায়? তুমি বলবে স্যার মাঝে আছে।
মাঝে থাকলে তুমি কি দিবে? মাঝে থাকলে তুমি দিবে অ্যালাইন কি? অ্যালাইন দিতে হবে সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি খেয়াল করো এটার ভিতরে কি কোনো দাগ আসার সম্ভাবনা আছে? এটার ভিতরে কিন্তু কোনো দাগ, চারদিক দিকে যদি তাকাই কোনো দাগ আসার সম্ভাবনা নেই। এবার রোজ পেন কোলস পেন হবে না। এবার আমরা এটা কনিক ব্র্যাকেট দিলাম। দেওয়ার পর a স্কয়ার মাইনাস b স্কয়ার লেখাটি লিখবে কিভাবে? প্রথমে লিখবে a। এখন স্কয়ার লেখাটি তুমি নরমালি লিখতে পারবে না। কোন লেখা যদি উপরে থাকে, কোন লেখা যদি উপরে পাওয়ার হিসেবে থাকে, তাহলে তুমি একটা ট্যাগ শিখতে হবে। এই ট্যাগটার নাম হলো সুপ ট্যাগ। কি ট্যাগ? সুপ, সুপারস্ক্রিপ্ট। এখন এই সুপ লেখার পর কোন লেখাটি সুপে আছে, উপরে আছে? টু। এই টু লিখবে। এবার তুমি আবার কাজ শেষ করে দিবে স্ল্যাশ সুপ। আমরা কিন্তু কোন লেখা উপরে থাকলে সুপ দিতে হয় সেটি তোমাকে শিখাচ্ছি। এরপরে মাইনাস লেখাটি আছে, ওই মাইনাস লেখাটি লিখবে, বি লেখাটি লিখবে। আবার দেখো টু লেখাটি উপরে এসেছে, আবার তুমি কোন ট্যাগ ইউজ করবে? সুপ ট্যাগ। লেখা উপরে হলে সুপ ব্যবহার করতে হয়, নিচে থাকলে সাব ব্যবহার করতে হয়। এবার সুপ লেখার পর তুমি আবার লিখবে টু লেখাটি তো সুপে আছে মানে উপরে আছে, এরপরে আবার দিবে তুমি স্ল্যাশ সুপ। দেওয়ার পর তুমি খেয়াল করো তো আমাদের এই ডাটাটা এবার শেষ হয়েছে কিনা? হ্যাঁ, আমাদের কিন্তু এই ডাটাটা শেষ হয়েছে। এখন এই যে একটা ডাটা শেষ হলো, আমাদের কি সারি শেষ হয়েছে? সারি কিন্তু শেষ হয়নি। এবার আমাদের কিন্তু এই ডাটার কাজটি রয়েছে, কারণ আমাদের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারিতে কিন্তু এই দুইটা ডাটা আছে, স্কয়ার মাইনাস বি স্কয়ার আর টিচার্স। এই টিচার্স লেখাটার জন্য আবার আমরা কষ্ট করে লিখবো টিডি। টিডি লেখার পরে এটি একটু ভালো মতো বুঝো, বামে ডানে নাকি মাঝে? অবশ্যই মাঝে আছে। মাঝে থাকলে দিতে হবে অ্যালাইন, অ্যালাইন দিতে হবে সেন্টার। এবার বলো উপরে নাকি নিচে? এতক্ষণ একটি প্রশ্ন আসলো উপরে। উপরে হলে তুমি কিন্তু এবার ইউজ করতে হবে ভ্যালাইন। ভ্যালাইন কি? ভ্যালাইন কি? ভ্যালাইন কি উপরে নাকি নিচে? উপরে। উপরে থাকলে তোমার দিতে হবে টপ, নিচে থাকলে আমরা দিতাম বটম। তো ভ্যালাইন দিলাম টপ। দেওয়ার পর তুমি এটার চারদিকে তাকাও, এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা। আগে বামে ডানে তাকাও। তো তুমি একটু খেয়াল করো, এই বাম থেকে ডানের দিকে এই দাগটি আসতে পারতো, আর তো নেই। তো এই বাম থেকে ডানে এই দাগটি যদি আসতে পারতো, তাহলে এখানে কয়টি খোপ হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল? দুইটি। আর বামে ডানে হলে আমরা কি ইউজ করব? বামে ডানে হলে তুমি রোজ পেন ইউজ করবে। রোজ পেন কত? এই দাগটি যদি যেত, দুইটা খোপ হতো, এর জন্য তুমি দিবে 2। এবার তুমি একটু উপরে নিচে তাকাও, উপরে নিচে এই যে দেখো এই দাগটি আসার সম্ভাবনা ছিল এখানে, এই যে এই দাগটি এখানে আসার সম্ভাবনা ছিল, আর কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। উপরে নিচের থেকে যেহেতু একটি দাগ আসার সম্ভাবনা ছিল, তাহলে কয়টি খোপ তৈরি হয়ে যেত? দুইটি। তাহলে উপরে নিচের দাগের জন্য দুইটি খোপ হলে উপরে নিচের জন্য তো আমরা দিই কলস পেন। কি পেন? কলস পেন। আর এই দাগটি যদি আসতো দুই দিকে দুইটি ঘর হতো, এর জন্য দেবে কলস পেন 2। কলস পেন 2 দেওয়ার পর দেখো এটা কিন্তু একমাত্র ডাটা যেটার ভিতরে অ্যালাইন হয়েছে, ভ্যালাইন হয়েছে, রোজ পেন হয়েছে, কলস পেন হয়েছে। এরপরে তুমি দিবে কৌণিক ব্র্যাকেট। কৌণিক ব্র্যাকেট দেওয়ার পর তুমি লিখে দিবে টিচার্স লেখাটি দেখে দেখে লিখে দিবে, নরমাল লেখা। এরপরে তুমি দিবে স্ল্যাশ টিডি। এবার বলো প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারির যে দুটি ডাটা, এই দুটি ডাটা শেষ হয়েছে না? হয়েছে। কিন্তু এবার কিন্তু আমাদের এই চতুর্থ সারি স্ল্যাশ হয়েছে, স্ল্যাশ টিআর। এবার আমরা করব পঞ্চম সারি। পঞ্চম সারি আর ষষ্ঠ সারি আশা করি তোমরা পারবে, তারপর আমি তোমাকে করে দিচ্ছি। খেয়াল করো, আমরা তোমাদেরকে এই প্রথম সারি, এই দ্বিতীয় সারি, এই তৃতীয় সারি, এই লাইনগুলোই কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এর জন্য এগুলো তোমাকে আমি বেশি ভালো মতো বুঝিয়েছি। এরপরে খেয়াল করো, আমরা পঞ্চম যে সারিটি, এই পঞ্চম সারিটি আবার আমরা লিখবো কি দিয়ে বলতো? আবার আমরা লিখবো টিআর দিয়ে। এখন এই টিআর দেওয়ার পর এই পঞ্চম যে সারিটি, এটা যত নাম্বার সারি হোক, এখানে কয়টা ডাটা আছে? একটা ডাটা। এই একটা ডাটা হলো H2O। এই ডাটাটা তুমি কিভাবে লিখবে? তুমি লিখবে টিডি। অ্যালাইন কোথায় আছে? মাঝে, এর জন্য আমরা দিলাম অ্যালাইন সেন্টার। অ্যালাইন কি? অ্যালাইন হলো সেন্টার। অ্যালাইন সেন্টার দেওয়ার পর, অ্যালাইন সেন্টার দেওয়ার পর তুমি দেখো এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা। চারদিকে তাকাই তো, চারদিকে তাকালে দেখা যায় এটার ভিতরে কোনো দাগ আসার সম্ভাবনা নেই। এর জন্য রোজ পেন কোলস পেন ব্যবহার হবে না। তোমরা আশা করি রোজ পেন কোলস পেনটি ভালো মতো বুঝেছো। এরপরে আবার দিব কৌণিক ব্র্যাকেট। এবার H2O লেখাটি লিখবো।
H2O লেখাটি যদি এভাবে লিখে দাও তোমাকে কিন্তু স্যার মার্কস দেবে না, কারণ টু লেখাটি নিচে আছে, নিচের জন্য ব্যবহার করতে হবে সাব আর উপরের জন্য ব্যবহার করতে হবে সোপ। এবার আমরা এই সাব লিখে টু লিখলাম, এরপরে দিলাম স্ল্যাশ সাব, স্ল্যাশ সাব দেওয়ার পর ও লেখাটা কি নিচে উপরে নরমালে আছে, ও লেখাটি লিখবে। লেখার পর বলো তো আমাদের এই ডাটাটিও শেষ হয়ে গিয়েছে কিনা, এই ডাটাটিও কিন্তু শেষ হয়ে গেছে, দিবে স্ল্যাশ টিডি। স্ল্যাশ টিডি দেওয়ার পর এই সারিটিও কিন্তু শেষ, এবার আমরা দিব স্ল্যাশ টিআর। আমাদের এবার বাকি রইল সর্বশেষ সারি। এই সর্বশেষ সারিটি আবার আমরা নতুন করে আবার আমরা দেব কি টিআর, এই যে দিলাম টিআর। নতুন সারি শুরু করলে টিআর, কাজ শেষ হলে স্ল্যাশ টিআর। এবার আমরা টিআর দিলাম, লেখাটি কি থ্যাঙ্কস অল। এই থ্যাঙ্কস অল লেখাটি একটি টেবিলের ডাটা, এই টেবিলের ডাটা দিলাম। অ্যালাইন কোথায় আছে তুমি বলো, আমি তোমাকে প্রশ্ন করি বামে ডানে নাকি মাঝে, তুমি এবার বলে স্যার ডানে আছি, তাহলে তুমি দিবে অ্যালাইন কি, অ্যালাইন হবে রাইট। অ্যালাইন রাইট হওয়ার পর, অ্যালাইন রাইট হওয়ার পর তুমি আমাকে বলো উপরে নাকি নিচে, তুমি বলবে এবার স্যার নিচে আছে, তো নিচে হলে কি দিতে হয় ভ্যালাইন, উপরে নিচে থাকলে ভ্যালাইন শব্দটি আসে, তো ভ্যালাইন দিলাম IGN ভ্যালাইন। এই ভ্যালাইন কি টপে আছে নাকি বটমে আছে, তুমি বলবে স্যার বটমে আছে, বটম মানে নিচে মানে তলানিতে আছে। এরপর আমরা কি করব, এইটার ভিতরে দেখব কোনো দাগ আসার সম্ভাবনা আছে কিনা। হ্যাঁ, এই যে এই দাগটি আসার সম্ভাবনা আছে, এই দাগটি অনেক দূর থেকে আসার সম্ভাবনা আছে, তো যেহেতু আছে উপরে নিচে নাকি বামে ডানে, উপরে নিচে। উপরে নিচে হলে তোমাকে আমি কৌশলে শিখিয়ে দিয়েছি, উপরে নিচে হলে তুমি দিবে হলো কলস পেন, উপরে নিচে হলে তুমি দিবে কি কলস পেন, এই যে আমরা লিখলাম কলস পেন। এবার কলস পেন কত হবে দেখো তো, একটি দুইটি তিনটি কিন্তু খোপ তৈরি হয়ে যাবে, দাগ এসেছে দুইটি কিন্তু খোপ কিন্তু তৈরি হতো তিনটি, এর জন্য কলস পেন 3। কলস পেন 3 দেওয়ার পর এরপরে তুমি কৌণিক ব্র্যাকেট দিবে, এবার তুমি থ্যাঙ্কস অল এই লেখাটি লিখে দিবে, থ্যাঙ্কস অল। লেখার পর আমাদের এই ডাটাটি কিন্তু শেষ হয়েছে স্ল্যাশ টিডি। এই ডাটাটি শেষ হওয়ার সাথে সাথে বলো তো আমাদের এই সারির কাজটিও তো শেষ, কারণ এই সারির ভিতরে তো আছে একটি ডাটা। এবার এই সারি শেষ হওয়ার মাধ্যমে পুরো টেবিলের কাজ কিন্তু শেষ হলো। পুরো টেবিল, আমরা কিন্তু টেবিল শুরু করেছিলাম, এখনো কিন্তু টেবিল শেষ করিনি, এবার আমরা দেব স্ল্যাশ টেবিল। এবার আমাদের ওই যে বডি যে শেষ হয়েছিল, এই বডি যে শুরু হয়েছিল, এবার আমরা দিব স্ল্যাশ বডি। এবার আমাদের পুরো কাজ শেষ, এর জন্য আমরা দিব HTML স্ল্যাশ কি স্ল্যাশ HTML এই লেখাটি আমরা দেব। তো আশা করি আজকের এই প্রশ্নটির মাধ্যমে তুমি তোমার আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায়ে যত ধরনের সমস্যা আছে সবগুলো সমস্যা সমাধান তুমি করতে পারবে। এই প্রশ্নটি অনেক বড়, এই প্রশ্নটি এত বড় প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে না। আমরা এটি এত বড় করেছি এই কারণে, আমরা একটি সৃজনশীলের মাধ্যমে তোমাকে সব ধরনের সমাধান করার, সব ধরনের প্রশ্ন সমাধান করার একটা প্রক্রিয়া তোমাকে আমি এখানে দেখিয়েছি। সবাইকে আল্লাহ হাফেজ।